This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন এই মুহূর্তে সন্ধ্যের সুপার প্রাইম টাইম নিউজ রুম থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি। আমার সঙ্গে লিমাও রয়েছে নিউজ ডেস্ক থেকে, আর স্টুডিও থেকে শর্মিষ্ঠাও রয়েছে। আর এই মুহূর্তে সবার আগে যে খবরে নজর রাখবো, গত 4 দিনে আমরা কি দেখলাম, এই যে মৃত্যুহীন ভোট কেন্দ্র, সেই সংখ্যাটা ক্রমশ কমছে। 4 সংখ্যা থেকে কমে 1 সংখ্যা, অর্থাৎ রাজ্যে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা 2208 থেকে কমে হলো একেবারে সিঙ্গেল ডিজিট 7। 1 সেপ্টেম্বর মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 2208, আর সেটাই আজ হলো মাত্র 7টি। এর ব্যাখ্যা কি পাওয়া যাচ্ছে, কি কারণে এই ধরনের বিষয়গুলো সামনে আসে, সবটাই বোঝার চেষ্টা করবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, মঞ্জিরা, মনে করিয়ে দিতে চাইবো, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তোমার মনে থাকবে 760টি এমন মৃত্যুহীন বুথ ছিল। আজকে সেখানে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 1। জলপাইগুড়ির ক্ষেত্রে 1, মালদার ক্ষেত্রে এখনো পর্যন্ত 2টো রয়েছে, সব মিলিয়ে 7। এবং নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 2008 থেকে শূন্যর পথে রওনা হয়েছে এই মৃত্যুহীন বুথ, অর্থাৎ আর কোথাও মৃত্যুহীন বুথ থাকবে না। সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যেও এই রিপোর্ট জমা পড়বে, যেখানে আর কোনো এই ধরনের ভুল নেই বা এই মৃত্যুহীন বুথ নেই। একটাই প্রশ্ন উঠছে, যেটা প্রথম দিনেও আমরা করেছিলাম, যে যদি আর ওরা না দেখতেন বা যদি রোল অবজারভাররা এই বিষয়টি না অবগত হতেন, বিশেষত ইসিআই এর নজরে, জাতীয় নির্বাচন কমিশনের নজরে এসে যখন তারা ব্যাখ্যা চান, তারপরেই এই ব্যাখ্যা চাওয়া হয় বিএলওদের কাছ থেকে, তাহলে কি সত্যি এই গলদ নজরে পড়তো? 760টা বুথ থেকে, এরকম মৃত্যুহীন বুথ থেকে 1 সংখ্যায় দাঁড়িয়েছে। নিঃসন্দেহে কালকের মধ্যে সেটা 0 পৌঁছে যেতে পারে। মঞ্জিরা। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আমরা এখনো পর্যন্ত যে মৃত্যুহীন ভোট কেন্দ্র, যে সংখ্যাটা শুরু হয়েছিল 2208 থেকে, সেটা আজকে সিঙ্গেল ডিজিট 7 হয়ে দাঁড়ালো, কিভাবে দেখছেন আপনারা? 7 নয়, ওটা শূন্যতে পরিণত হবে। এবং এই যে জুয়াচুরি করতে শুরু করেছিল তৃণমূলের চাপে বেশ কিছু বিএলও, সেটা যে মুহূর্তে ধরা পড়েছে তখনই এগুলো আসতে শুরু করেছে। অপেক্ষা করুন, ডিডুপ্লিকেশন, অর্থাৎ একাধিক জায়গায় নাম থাকা ভোটার, চাচুকে আব্বু দেখিয়ে, ফুফুকে আব্বু দেখিয়ে, শ্বশুরকে আব্বু দেখিয়ে নাম তোলা ভোটার, মানে এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছেন, তাদেরও সব ধরা হবে। এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে দিন, তারপর শুনানি পর্ব শুরু হতে দিন। হাকিমপুর বর্ডারের মতো আপনাদের পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারের যতগুলি আউটপোস্ট আছে, সব জায়গাতে করেসপন্ডেন্ট পাঠিয়ে এই চাচুকে আব্বু দেখানো, শ্বশুরকে আব্বু দেখানো লোকেদের ধরতে হবে। শুধু প্রজেনি লিঙ্কটা, তথ্যটা ফাঁস হতে দিন। ধন্যবাদ আপনাকে জগন্নাথ বাবু। এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, একটু আগেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। আসলে বিষয়টা হচ্ছে এই যে মৃত্যুহীন ভোট কেন্দ্র, যেটার সংখ্যাটা 2208 ছিল, সেটা আজকে কমে দাঁড়ালো 7। বিজেপির তরফ থেকে বক্তব্য, এই যে ভুয়ো বাবা, ভুয়ো মা, এইসব বিষয়গুলো ছিল, সেগুলোই আস্তে আস্তে সামনে চলে আসছে। খসড়া তালিকা প্রকাশ হলে আসল বিষয়টা সামনে উন্মোচন হবে। সবটাই তৃণমূলের খেলা। আপনার প্রতিক্রিয়া প্লিজ। আমি উল্টো ভাবে বলছি, সবটাই বিজেপির খেলা। 2208টা বুথে এই যে সংখ্যাটা এসেছিল, এই সংখ্যাটা তো আসার কথাই নয়। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করাটা তাদের কাজ, তাদের দায়িত্ব। তো তারা দেখে তারপরেই তো তথ্য দেবেন। যদি কোথাও সন্দেহজনক মনে হয় তাহলে তারা রিচেক করবেন, তারপরে তো তথ্যটা বাইরে আসবেন। এই বাইরে পুরো বিষয়টা দিয়ে বিজেপির নেতৃত্ব এখন যে দাবিটা করছেন, এটা একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হচ্ছে। এই ন্যারেটিভটা তৈরি করতে ভারতের জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে, এছাড়া কিছুই নয়। কোনো মৃত ভোটার বাদ যাবেন, সেটাই স্বাভাবিক। এতে অস্বাভাবিকতার তো কিছু নেই। সেটা বিজেপির মুখ দিয়ে শুনতে হচ্ছে, সেইটা অস্বাভাবিক। তন্ময় বাবু, ধন্যবাদ আপনাকে।
এবার কত নাম যাবে আপনাদেরকে বলি, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর এসছে, এসআইআরে 53 লক্ষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। মানে এক্ষেত্রে কতজন ফর্ম জমা দিয়েছে আর কতগুলো ফর্ম জমা পড়েনি, এই হিসেবটা গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, মৃত ভোটারের সংখ্যা প্রায় 23 লক্ষ। কেন্দ্র বদল করেছেন 18.5 লক্ষের বেশি ভোটার, আর খোঁজ মেলেনি 9 লক্ষের বেশি ভোটারের। আর ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে 1,22,000। আমি এই সংখ্যাটা আরেকবার জানতে চাইবো, এখনো পর্যন্ত এসআইআর এর কমিশন সূত্রে কি কি খবর রয়েছে। শ্রাবন্তী সাহা রয়েছে। শ্রাবন্তী, কত নাম বাদ যাওয়ার সম্ভাবনা এখন অবধি? প্রত্যেক দিনই প্রায় লাফিয়ে বাড়ছে এই সংখ্যাটা। আনকালেক্টেড অর্থাৎ যে ফর্ম ফেরত এসছে সেটা সংখ্যা 52 লক্ষ ছাড়িয়ে প্রায় 53 লক্ষের কাছে পৌঁছে গেছে। মৃত তার মধ্যে রয়েছে 23,48,095টি নাম। স্থানান্তরিত অর্থাৎ অন্য জায়গায় বিভিন্ন শিফটের ভোটার যারা রয়েছেন সেটা 18 লক্ষ ছাড়িয়ে 18,55,000-এ পৌঁছে গেছে। খুঁজে পাওয়া যায়নি এমন 94,000 নাম রয়েছে। ডুপ্লিকেট প্রায় 1,22,303 নাম রয়েছে। লিমা, ধন্যবাদ। দেখুন, আমাদের রাজ্যের বিএলওরা, আমাদের রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যের বিএলওরাও বারবার অভিযোগ করছেন যে এত কাজের চাপ সামলাতে পারছি না। কিন্তু এই কাজের চাপ সামলানোর দায় তাহলে কার? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে কাজের চাপ সামলানোর দায় রাজ্যের। বিএলওদের উপর চাপ সামলাতে প্রয়োজনে আরো কর্মী নিয়োগ করা হোক। কাদের বলা হলো, কি বলা হলো, স্পেসিফিক জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, প্রধান বিচারপতির এজলাসে একটি মামলা হয়। এই মামলা করেন দক্ষিণের অভিনেতা বিজয়। তার যে রাজনৈতিক দল টিভিকে, সেই টিভিকে তরফ থেকে আবেদন করা হয়। এই আবেদনে বলা হয় যে যেভাবে বিএলওদের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপ তারা কোনোভাবে নিতে পারছে না। গভীর রাতে তাদের কাছে পরের দিন কত মানুষের কাছে যেতে হবে সেই টার্গেট তাদের কাছে আসছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই চাপের মুখে তারা কোনো রকম অভিযোগ করতে ভয় পাচ্ছেন, কারণ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তারা চাকরি হারাবার ভয় পাচ্ছেন, বিশেষত তাদের ইনক্রিমেন্ট না হতে পারে বা তাদের বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে তাদের পদোন্নতি হবে না। স্বাভাবিকভাবেই তারা ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে কাজ করছেন। আর সিনিয়র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন তিনি যখন এই বিষয়গুলি সুপ্রিম কোর্টে সওয়ালে তুলছিলেন প্রধান বিচারপতির এজলাসে, সেই সময়তে কপিল সিব্বল তিনি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে এই বিএলওদের চাপের পরিণতিতে আত্মহত্যার ঘটনা যে ঘটছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেন। আর তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতির বেঞ্চ খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এটা রাজ্য সরকারগুলির দায়িত্ব কিভাবে এসআইআর এর পরিকল্পনা বাস্তবায়িত হবে তার উপযুক্ত ব্যবস্থা করা, এবং সেক্ষেত্রে প্রয়োজনে আরো সরকারি কর্মী যাতে দেওয়া হয়, অর্থাৎ তাদের উপর চাপ কমানো যায়, এই ব্যবস্থা রাজ্য সরকার রিজিওনাল অফিসার অন্তত নিয়োগ করে সেই চাপ সামাল দেওয়া যেতে পারে, এরকম একাধিক কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। ঠিকই তো বলেছে সুপ্রিম কোর্ট। আমরা তো বরাবর এই কথাই বলে আসছি, ভারতের নির্বাচন কমিশনও তাই বলে আসছে। সংবিধানের বর্ণিত নির্বাচন কমিশনের ক্ষমতা অনুযায়ী যে কোনো ধরনের কর্মীর প্রয়োজন হলে রাজ্য সরকারকে তা দিতে হবে এবং কোন রকম প্রশ্ন ছাড়া দিতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি প্রথমত কর্মী নিয়োগে বাধা, নিয়োগ করলে পরে কম সংখ্যায় নিয়োগ করা, অস্থায়ীদের নিয়োগ করার প্রবণতা, এবং তারপরে ভাতা বাড়ানোর কথা বললেও রাজ্য সরকার ভাতা দেয়নি, উল্টে তাদের উপর যাতে প্রেসার ইত্যাদি কাজের চাপ পড়তে থাকে তাতে বাধ্য করেছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে এর পুরো দায় রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী কোন একটি জায়গায় বলেছেন নাকি বিএলওদের এই এসআইআর পর্বে 39 জন বিএলও মারা গেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে 39 জন সত্যিই যদি কাজের চাপে বিএলও মারা যায় তাহলে তার দায় কিন্তু রাজ্য সরকারের। বুঝতে পেরেছি। মাননীয় আদালতের রায় নিশ্চিতভাবে আইনিভাবে খতিয়ে দেখা হবে, তার দিকগুলো যে কোন দিক থেকে কি প্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন সেটা আইনগতভাবে দেখে রাজ্য সরকার তার পক্ষ থেকে সেই মতো ব্যবস্থা নেবেন। সংবিধান মেনে যা যা করণীয় সেগুলোই করা হবে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করার কথা। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতার জায়গা, সেই জায়গাটাও ধরে রাখার কথা। মাননীয় আদালত যেমন একদিকে এই কথা বলছেন, তেমনি ঠিক একইভাবে জাতীয় নির্বাচন কমিশনের এইভাবে একটা তাড়াহুড়ো করে সময়সীমা ভেবে পুরো বিষয়টা করে দেওয়ার যে বিষয়, সেই দিকটাও ভেবে দেখা উচিত বলে আমাদের মনে হয়। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ছবি আজ আমরা সারাদিন ধরে দেখলাম, সেটা হচ্ছে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখালেন। সিইও দপ্তরের একেবারে বাইরে তারা বিক্ষোভ দেখালেন। মূলত তাদের অভিযোগটা কি ছিল? চাপ তৈরি করছে কমিশন।
এই অভিযোগকে সামনে রেখেই তাদের বিক্ষোভ। গতকালের পর কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন এ রাজ্যে কোন রকম কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এবং এই বিষয়টি সামনে রাখেন যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই সব রাজ্যে এসআইআর করা হচ্ছে। কেন ভোটের আগে এসআইআর করা হচ্ছে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে, ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও। কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন, এবং আমি এখনো তুলিনি। কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্যের গুরুত্ব কতখানি সেটা সুপ্রিম কোর্ট থেকে ওনারা যে থাপ্পড় খেয়ে এসছেন তার থেকেই প্রমাণিত হয়েছে। উনি এসআইআর এর বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলা করতে ওনার দলের সাংসদ, সেখানে কি স্টে অর্ডার দিয়েছে? দেয়নি। ফলে দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণা হয়ে যাওয়ার পরেও যে মুখ্যমন্ত্রী সংবিধানের বিধিসম্মত একটি প্রক্রিয়া সাংবিধানিক সংস্থা দ্বারা করা হচ্ছে, তার বিরোধিতায় রাস্তায় নামেন, প্রতিবাদ করেন, আর বাড়িতে ফর্ম নেন, আর মন্ত্রীদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাপান, সেই মুখ্যমন্ত্রীর আর কত এসআইআর নিয়ে মিথ্যে কথা প্রচার হবে? এদিকে এসআইআর নিয়ে এদিনও ফের অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বাংলায় যদি এসআইআর না করতে দিতাম তাহলে রাষ্ট্রপতির শাসন জারি করত। এই চালাকি আমি ধরে ফেলেছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না। এসআইআর এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি সম্পর্ক? তো ভারতের নির্বাচন কমিশন করা এর আগে 13 বার হয়েছে, এটা ৪৪তম বার হচ্ছে। তো এই বেসিক ধারণাটুকুই তো মুখ্যমন্ত্রীর প্রথম তৈরি হওয়া উচিত। আর যদি এমন হয় যে তিনি বলছেন যে এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যায়, করার প্ল্যান করেছিল, তিনি জেনে ফেলেছিলেন, আর সেই কারণে নাকি চালাকি ধরে ফেলে এসআইআরটা করিয়ে নিচ্ছেন, তো খুব ভালো কথা। তার মানে অমিত শাহকে ভয় পান উনি। আমরা তো চাই এই ভয়টা বহাল থাকুক। চালাক যারা তাদের এই হচ্ছে স্বভাব। কখন কি বলে খেয়াল থাকে না, ধাপ্পা মারতে মারতে এমন দিদির প্র্যাকটিস হয়ে গেছে, কখন কোনটা বলে দিদি জানে না, যে আগে কটা ধাপ্পা মেরেছি তার গুনতি নাই দিদির কাছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কোনো মতেই বাংলা এসআইআর হবে না। শুরুতে বলেছিল বিজেপির ষড়যন্ত্র, এখন বলছে বিজেপির কবর। তো এই মুখ্যমন্ত্রীর, এই বহুরূপী মুখ্যমন্ত্রী বাংলার কখন কি বলে সেটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এখন খুশি, কারণ তাঁর দলের বিএলএরা ৮০,০০০-এর উপরে বিএলএ দিদির নেতৃত্বে বহু জীবিতকে মৃত করেছে, বহু মৃতকে জীবিত করেছে। তাই এই বাংলায় ভোট চুরি হয় না, আমি প্রথম দিন থেকে বলছি, ভোট ডাকাতি হয়।
সে ডাকাতি দিদি করতে আরম্ভ করেছে, তাই দিদি আজকে শান্তি। দেখুন, এ রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে স্বরূপনগরের হাকিমপুরে পৌঁছে গিয়েছিলাম আমরা, এবং সেখানে আমরা কি দেখেছিলাম, বহু যেভাবে অবৈধভাবে যারা ঢুকে পড়েছিলেন বাংলাদেশিরা, অনুপ্রবেশকারীরা, তারা সেখানে ওয়েট করছিলেন, কারণ পুশব্যাক প্রক্রিয়া চলছিল। আজকেও সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম, এবং সেখানে আজকেও বেশ অনেক মানুষের ভিড় দেখা গেছে সেখানে অনুপ্রবেশকারীদের, এবং তাদেরকে কিছু জিজ্ঞাসা করলে তারা আজও কিন্তু একেবারে মুখে কুলু পেটে রয়েছেন। আরও বিস্তারিত জানবো, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীপঙ্কর, আজকের ছবিটা কি, এখনো প্রচুর মানুষ রয়েছেন? এরা ঢুকলেন কিভাবে? কেউ কিছুই টের পেল না? দেখো, এটা কিন্তু ঢোকবার সময় কেউ কিছু টের পেলে তো ধরাই পড়তো, সেক্ষেত্রে তারা ধরা পড়েনি। ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছিলেন, বিশেষ করে পশ্চিমবাংলাতেই ছিলেন, এবং এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে যখন তারা এখন বুঝতে পারছেন যে এসআইআর চালু হয়েছে এবং এক্ষেত্রে ধরপাকড় হতে পারে, সেই আতঙ্কে তারা ফিরে যাচ্ছেন। এর আগে আমরা একাধিক জায়গায় দেখেছি, উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বাংলাদেশ কলোনি হিসাবে গড়ে উঠেছিল, সেই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, এবং হাকিমপুরেও কিন্তু আমরা একাধিকবার দেখিয়েছি টিভি নাইনের দর্শকদের যে হাকিমপুরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এক্ষেত্রে আজকেও হাকিমপুরে প্রায় শতাধিক মানুষ এক জায়গায় হয়েছে, তারা বাংলাদেশে ফিরে যেতে চায়। সেক্ষেত্রে বিএসএফ তাদেরকে আটক করেছে প্রাথমিকভাবে, এবং পরবর্তী তাদের পুশব্যাক করে দেওয়া হবে। কিন্তু এই মানুষগুলো তারা বলছেন যে তারা এখন বাংলাদেশে ফিরে যেতে চান, যেহেতু এখানে ধরপাকড় হচ্ছে। সেই জায়গায় ঠিকই যে কত মানুষ ঢুকেছেন এইভাবে, যে পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরও এখনো এতগুলো মানুষ রয়েছে, বাংলাদেশে যাওয়ার হিড়িক এখনো নজরে পড়ছে। ধন্যবাদ দীপঙ্কর। রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করে আবারও এই বিষয়টি বললেন যে সীমান্তে সুরক্ষা নজরদারির কার দায়িত্বে, প্রশ্ন তুলে বিজেপি সরকারকে নিশানা মমতা। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? আমরা এই মুহূর্তে একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদেশে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন, কারণ তিনি তাকে সম্বর্ধনা জানাবেন। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং স্বাভাবিকভাবে দু দেশের জন্যই গুরুত্বপূর্ণ এই সফর। প্রেসিডেন্ট পুতিনের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। সামরিক বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে দিল্লি এয়ারপোর্টে, এবং সেই এয়ারপোর্টে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নামলেন। আর কিছুক্ষণের মধ্যে ভ্লাদিমির পুতিন তিনি আসতে চলেছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, রাজনীতিকরা বলে থাকেন যে মুসলিম ভোট ব্যাংক এটা তৃণমূল কংগ্রেসের একটা স্ট্রং হোল্ড, কিন্তু এই ভোট ব্যাংক যে একটু নড়বড়ে সেটা নিয়েও কিন্তু তীব্র আলোচনা রয়েছে এবারে অন্তত। এবার আজকে আমরা কি দেখলাম? আজকে দেখলাম এই ওয়াকফ নিয়ে ফের সংখ্যালঘুদের মন জয়ের চেষ্টা করলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, দুষ্কৃতীরা মুসলিমদের সম্পত্তি নথিভুক্তির গুজব ছড়াচ্ছে, বিজেপির হয়ে টাকা খেয়ে অপপ্রচার করা হচ্ছে, কারো সম্পত্তি কাটতে দেব না, বহরমপুরের সভায় পরিষ্কার বললেন মুখ্যমন্ত্রী। আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম। এখন যে পোর্টালটা করেছি WAMC পোর্টাল এবং নতুন UMEED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাও এটা আপলোড আগে কে করতো? ওয়াকফ বোর্ড, আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকফ বোর্ডকে দেবে।
সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না, এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। কারোর কোনো কথায় কান দেবেন না, মুখ্যমন্ত্রী কথা বলছেন বটে, কিন্তু তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা তিনি তো বলছেন যে মুখ্যমন্ত্রীর অবস্থান এক্ষেত্রে অন্তত স্পষ্ট নয়। মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে? যে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন ওয়াকফ আইন যে নিয়ে এসেছে ওটা বলবৎ করতে দেবো না, ওটা আইনের পরিণত করতে দেবো না, কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোর্টালে তাদের এটা তুলতে। তাহলে মুসলিমদের নিয়ে এই ছিঁড়াছিঁড়ি কেন, কিসের জন্য? বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সম্প্রীতির একটা কাণ্ডারি হিসাবে আমরা বাংলার মানুষ ধরে আছি, কিন্তু তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে। উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক। উনি কেন্দ্রের সরকারকে তার প্রতিদ্বন্দ্বী মনে করেন। কেন্দ্র রাজ্য একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একে অপরের পরিপূরক সরকার হিসেবে কাজ করে। কেন্দ্রে আইন ঘোষণা হয়ে যাওয়ার পরে সেই আইনের বিরোধিতা করতে গিয়ে নিজের মতন ইন্টারপ্রিটেশন দেওয়া, নিজের মতন তার ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অভ্যেস। সেই অভ্যেসের প্রকাশ হচ্ছে। মমতা ব্যানার্জি আবার বাংলার মুসলমানদের সঙ্গে খুব বড় ধাপ্পাবাজি করছেন। পশ্চিমবঙ্গের বিধানসভায় কখনো ওয়াকফ বিল পাশ করার বিরুদ্ধে কোনো প্রস্তাব গৃহীত হয়নি। আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো এই ওয়াকফ সম্পত্তির অবস্থান কোথায় তার একটা শ্বেতপত্র প্রকাশ হয়। এই ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের লুট হচ্ছে, বেদখল হচ্ছে, প্রমোটারদের হাতে চলে যাচ্ছে, একটা নয় শয়ে শয়ে। আবার মুর্শিদাবাদে এসে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষকে আবার ধাপ্পা দিয়ে মিথ্যা কথা বলে নাটক করে তাদের মাসিহা সাজার চেষ্টা করে তিনি চলে গেলেন।